রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে। এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি। আমার সাথে এখন আছেন একজন কবি নুরেন দুরদানি। তার দ্বিতীয় কবিতার বই আসলে প্রকাশিত হয়েছে, সেই বইয়ের নাম আবার জেট পাথরের ফুল। এই জেট পাথরটা কি রে দুরদানি? প্রথম কথা হচ্ছে জেট পাথরের ফুল আমার প্রথম কাব্যগ্রন্থ, কারণ এর আগে যে বইটি এসেছিল সেটি 2018 সালে প্রায় 7 বছর আগে অনুপ্রেরণ থেকে ঘুমপত্র। আর সেটা কি মুক্তগদ্য ছিল? হ্যাঁ, মুক্তগদ্য ছিল। আর জেট পাথরটা কি এমন যদি প্রশ্ন করা হয় তাহলে আমি বলবো আমার দুঃখের মাটি ফুঁড়ে ওঠা তুমি সেই জেট পাথরের ফুল। এটা অবশ্য আমার কবিতার একটা লাইন, উৎসর্গের একটা লাইন, কিন্তু এই জেট পাথর যদি একটু সিনক্রোনাইজ করি পৃথিবীতে খুঁজতে থাকি তাহলে এটা চায়নাতে পাওয়া যায়। এবং তাদের একটা বিশ্বাস যে লাইফ সাইকেল অ্যান্ড ডেথ, মানে জীবন এবং মৃত্যু, এটার মধ্যে যে সমন্বয়টা, ব্যালেন্সিংটা, সেটাই হচ্ছে এই মহামূল্যবান পাথরটা করে থাকে। এটা তাদের একটা বিশ্বাস। এবং এটা দিয়ে কি নাকফুল বানানো হয়? হ্যাঁ, এটা দিয়ে এখন তো জুয়েলারি হচ্ছে, এখন হিলিং অনেক এলিমেন্টসে এই জেট পাথরটাকে ব্যবহার করা হচ্ছে। এই কবিতাগুলো বা এই বইটা করে, যেহেতু এটা প্রথম কবিতার বই, পরিকল্পনাটা কিভাবে হলো? নিজের তাগিদে নিজে নিজে, না বন্ধুরা ঠেলে ধরে বেঁধে? না, এইটা যেটা হয়েছিল, আমি যেহেতু প্রায় 15 বছর যদি ধরি, 2007 থেকে যদি ধরি যে সাহিত্যে একটু একটু করে চারপাশে বন্ধুদের লেখা পড়ছি, চর্চা করছি, তো সেখান থেকে যদি ধরি তাহলে বলবো যে সাহিত্যের যে জায়গাটা, বন্ধুরা আছে অনেক দিন ধরে, বন্ধুদের সাথে আস্তে আস্তে পরিচয় হচ্ছে, বেড়ে উঠছে। আমি বই পড়ছি ছোটোবেলা থেকে বা টুকটাক ডায়েরি লিখছি, তো নিজের ক্রিয়েশনটা আসলে তখন থেকে মনে হয় একটু একটু করে আমি শুরু করি, কিন্তু সেটা কখনোই প্রকাশিত ছিল না বা আমি কখনো প্রকাশ্যে আসিনি। এটা বলা যায় যে ইচ্ছাকৃত, বা নিজের জগৎটাকে আসলে আমি সেভাবে প্রকাশ্যে আনিনি। আমি যখন 18তে ঘুমপত্রটা বের করি, এটা মোটামুটি আমার সেই সময় মুক্ত গদ্যের লেখাগুলো নিয়ে এবং সেই সাথে নিজের কিছু চিঠি নিয়েই, যেহেতু আমি ডায়েরি লিখি, তো সেখান থেকেই আসলে করা মনে হয়েছিল যে সেই লেখাগুলোর একটা ঘর দরকার। তো সেটা তো ঘুমপত্র, জেট পাথরের ফুলের ঘটনা আসছে, জেট পাথরে আসছে। তারপরে যে বিরতিটা গেল, তো আমি ঘুরতে গিয়েছিলাম কোনো এক শুক্রবারে বান্দরবানে। সেখানে একটা জবা গাছের নিচে বসেছিলাম, আকাশ দেখছিলাম, এত ভালো লাগছিল। আর ঠিক তার আগেই ওই দিন আমার একটা গদ্য প্রকাশিত হয়েছিল একটা অনলাইন পোর্টালে, তো সেখানে আমি পৃথিবীর 400 নামে একটা গদ্য লিখি। সেই গদ্যে হচ্ছে পৃথিবীর সৃষ্টি, স্রষ্টার যে ঈশ্বরের যে গ্রাম বা বাগান সেটি, এবং এই বিশ্বের যে বিচ্ছেদ, সেই গদ্যের সাথে আসলে এই বইয়ের কি সম্পর্ক? এই বইয়ের সম্পর্ক কারণ এখানে আমি একটা গানের সিরিজ কিছু কবিতা রেখেছি, ভোরের সিরিজের কিছু কবিতা রেখেছি, স্বর্ণদ্বীপের মত্তগোলাপ বলে একটা পর্ব রেখেছি। তো ওইটাই ছিল আসলে আমার কবিতা বইটা হয়ে ওঠার প্রথম, মানে মনে হলো যে আকাশ থেকে আসলো ওই শিবানীর মতো। হ্যাঁ, কিন্তু একদম। কবিতা তো ভয়াবহ জিনিস, তুই দীর্ঘদিন ধরে যেমন লিখছিস, বন্ধু বান্ধবের সাথে শেয়ারিং হচ্ছে, কথাবার্তা হচ্ছে, ছাপা হচ্ছে নানা জায়গায়। আমি জানি যে এটা যে কঠিন রাস্তা, সেই রাস্তা বেছে নেওয়ার এই যে ঝুঁকি, প্রকাশ্যে আসার পর তো আরো ভয়াবহ। ব্যাপক রকম সমালোচনা শুনতে হবে বন্ধু বান্ধবদেরকে, সবার সমালোচনা নিতে হবে। এই কঠিন রাস্তায় যাত্রাটার সাহস কই পাইলি আসলে? আমার মনে হয় আমার বন্ধুরা আমাকে অসম্ভব, মেঘ অদিতির কথা বলতেই হবে, কারণ মেঘ দিয়ে আমাকে ঠিক 2013-14 থেকেই বলা শুরু করেছে যে তোমার কবিতায় আসা উচিত, কারণ তুমি গদ্য খুব ভালো লিখছো, আমার মনে হয় যে কবিতা আসলে তুমি আরও ভালো করবে। এটা একটা অনুপ্রেরণা ছিল। এছাড়া আরও যারা বন্ধুরা রয়েছে তারাও সবসময় আমাকে বলেছে যে সমালোচনা থাকবে, মানুষ কথা বলবে, কারণ তুমি লিখছো। একটা মানুষ, সব মানুষ লিখতে পারে না, সবাই কথা বলতে পারে না, তোমার মধ্যে কথা আছে তাই তুমি লিখছো, এবং এটা প্রকাশ্যেও আসা উচিত। মানুষেরও আসলে এই কবিতাগুলো, যাপনগুলো, অনুভবগুলো তুমি যেভাবে করো সেভাবে হয়তো তারা নিবে না, কিন্তু তাদের কথাটা হয়তো বা তুমি তোমার মাধ্যমে বলতে পারো। নুরেন, অভিনন্দন এই বইটার জন্য, জেট পাথরের ফুলের জন্য। কবিতা কেন, কিভাবে, কিসের গুণে
তোকে আসলে বুঁদ করে রাখে? আমার মনে হয় শব্দ এবং মুহূর্ত স্মৃতিটা আমাকে একদমই বুঁদ করে রাখে কবিতার মধ্যে। জীবনানন্দ দাশ যেমন আমাকে প্রকৃতির মধ্যে বুঁদ করে রাখে, কিংবা এই যে তার জীবনের দুঃখগুলো কখনো শিশিরে, কখনো বকের ডানায় মেলে দিচ্ছে, এই জিনিসগুলো আসলে আমাকে অনেক বেশি ভাবায়। কবিতা তো একটা যাপনেরও মামলা, বা একজন কবিতার জীবন জুড়ে কবিতা আসলে যাপন করেন, জীবন আচরণের মধ্যে কবিতা ব্যাপারটা থাকে। কবিতা নাকি বেদনা থিতু হয়ে গেলে আসে, তো তোর কিসের কিসের থেকে কবিতা আসে আসলে? আমার মনে হয় প্রেম যে থেকে, আমার মনে হয় প্রতিশোধ থেকে, আমার মনে হয় মুগ্ধতা থেকে। প্রেম তো আছেই, প্রেম ছাড়া আসলে কোনো কিছু সৃষ্টি করা যায় না। আমার মনে হয় আমি ওই পাহাড়ে বসে জবা গাছের নিচে যখন আকাশ দেখছিলাম, তোমার সাথে আকাশ দেখা বাকি, এই লাইনটা আমাকে মুগ্ধ করেছে। সেখানে নীল, মানে নীল আকাশ। এই লাইনটা কি ঐশীভাবে পাওয়া? হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। মানে তুই ব্যাংকে কাজ করিস, ব্যাংকারের কবি জীবন কেমন আসলে? অনেক কঠিন। কেমন কঠিন? ভীষণ কঠিন, কারণ হচ্ছে শুধু তো আমি ব্যাংকার না, আমার ব্যক্তিক জীবন, সাংসারিক জীবন, পারিপার্শ্বিকতা সব কিছু মিলিয়ে, সব কিছু কম্বাইন্ড করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটা, আমি যেহেতু এখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, এখন মেলা চলছে, ব্যস্ততা, ভীষণ কঠিন। আমার কাছে মনে হয় মাঝে মধ্যে যে আমার একজন মানুষ দরকার যে আমার এই কিছু কিছু কাজ ভাগ করে দিবে। সেটা তো ঘরে নিশ্চয়ই আছে, তাকে এইভাবে মানিয়ে নিতে হবে। মানে তোর একটা কবিতা শুনে কি তুই আমাদেরকে, মানে তোর কবিতা নিয়ে একটা ধারণা দিতে পারিস? ছোট্ট ধারণা, একদম 1 মিনিটের মধ্যে। সিচুয়েশনশিপই পড়ুক, সিচুয়েশনশিপই শুনি। হ্যাঁ, ভীষণ মজার। মানে এটা আমি বহু আগে লিখেছি। সিচুয়েশনশিপ। আমরা কেউ কাউকে ভালোবাসিনি, তবুও অনেকটা পথ একসাথে হেঁটেছি। কোনো পাখির চোখে চোখ রেখে হেসেছি। জলের মাঝখানে যে নৌকো একা একা ভাসছিল, তার দূরত্ব মেপেছি আমরা। কেউ কাউকে ভালোবাসিনি, শুধু সময়ের পথিক হয়েছি। রেখাপথ এঁকে দূরত্ব, ছায়ের মতো সেও নাকি নৌকার ভেসে যাওয়া বোঝে ডুবি ডুবি। এই কবিতার কোন টুলগুলো আসলে মানে তোকে আকৃষ্ট করেছে? শুধুমাত্র এই ঘটনাবলীর মুগ্ধতা, নাকি কবিতার কোনো টুল? এটা যে সরল বর্ণনা, এটা যে শব্দ, সেইটা মানে করণ কৌশলের জায়গাটা নিয়ে কি ভাবনা? আচ্ছা, এটা হচ্ছে আমি যখন ব্যাংকার হয়ে ওঠার আগেও আমার যে যাপনটা ছিল, তো সেখানে দেখা যেত যে আমি রোজ হাতির ঝিলে হেঁটে বাড়ি যেতাম আর কি। হ্যাঁ, একদিন হঠাৎ করে ব্রিজের মাঝখানে দুপুরবেলায় দাঁড়িয়ে দেখে একটা নৌকা ডুবে যাচ্ছে, এবং সেই মুহূর্তে আমি এই ঠিক লাইনগুলো আমার মধ্যে আসতে থাকে। আমার ছায়া দেখতে পাচ্ছি, একটা নৌকা ডুবে যাচ্ছে, ডুবে আছে সবুজ পানিতে। তো তখনই আসলে এই লাইনগুলো খেললো। যেমন কিছুদিন আগে আমার যদি এখানে ভোরের কিছু সিরিজ আছে, ভোরের আনন্দ সঙ্গীত বলে, আমার কাছে মনে হয়েছে সকালে যখন কুয়াশা ছিল, কুয়াশা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ধাপে ধাপে নামে। হ্যাঁ, এই যে আমাদের পৃথিবীতে নেমে আসছে, আমার কাছে মনে হয় শব্দগুলোও বা এই বোধ অনুভূতিগুলোও আমার মধ্যে ধীরে ধীরে নেমে আসছে। এটা হতে পারে ওহির মতো, হতে পারে, আমি জানি না আসলে কি। এই বইটা পড়লে পাঠকরা, যারা আসলে কবিতার পাঠক তো আসলে কবিরাই, তারা কি পাবে বলে তুই মনে করিস? পাঠকরা এই বই থেকে কি পাবে? পাঠকরা এই বইতে পাবে প্রেম, ভালোবাসা এবং অপেক্ষা। শুধু তাই নয়, আমি যেহেতু এটা 3টা পর্বে ভাগ করেছি, এখানে স্মৃতি বেদনা নিয়ে কিছু কবিতা আছে। প্রত্যেকটা মানুষ স্মৃতিকাতর, এবং প্রকৃতি আছে। সবচেয়ে বড় কথা, আমাদের গ্রামীণ জীবন বা সেই ভাবনা, প্রকৃতির সাথে আমাদের যে ভালোবাসার একটা সম্পর্ক, সেটা পাবে। আর পাবে হচ্ছে এই যে পৃথিবী, আমাদের এই পৃথিবীতে কিন্তু প্রতিনিয়ত ভাঙন হচ্ছে, তাই না? প্রতিনিয়ত যুদ্ধ, প্রতিনিয়ত আঘাত, সেই বিশ্ববাসীও পাবে। যাপিত জীবনের প্রায় সমস্ত উপকরণ আসলে এখানে আছে। হ্যাঁ, একটু পরিকল্পিত আর কি। নুরেন দুর্দানি, ধন্যবাদ তোকে দেখলে আমার সবসময় মনে হয় একটা মুগ্ধ বালিকা চারপাশ অবাক হয়ে দেখছে। তুই তোর কবিসত্তা নিয়ে চারপাশকে কিভাবে দেখিস আসলে? তার নতিজা কি এই বইটার কবিতাগুলোতে আছে? অবশ্যই আছে। পাখির চোখে দেখি আসলে, বার্ডস আই ভিউ। আমি হয়তো বা সব কিছুতে দুটো গল্প জানি না, কিন্তু আমি একটা এই দুটো জায়গাকে মধ্যম একটা পন্থায় সংযোগ করতে চাই আসলে। পাঠকদের জন্য কোনো নোক্তা কিছু বলতে চাওয়া?
পাঠকদের জন্য বলবো যে অবশ্যই এই পৃথিবীতে ফুটেছে জেট পাথরের ফুল, আপনারা সেটি সংগ্রহ করবেন। জেট পাথরের ফুল পৃথিবীতে ফুটেছে নুরেন দুরদানির হাতে, আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। নিশ্চয়ই ওর যে কাব্যভুবন, ওর যে চিন্তা, তার সাথে এক ধরনের সংযোগ আপনারা স্থাপন করতে পারবেন। আমরা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করে আসলে এই আয়োজনটা শেষ করি র্যাপিড ফায়ার রাউন্ড দিয়ে। সেই প্রশ্নটা হলো, ধরা যাক পৃথিবীর যে সময়খণ্ড, যত দিন ধরে পৃথিবী আছে, যে কোনো সময়ে তুই যেতে পারবি টাইম মেশিনে চড়ে, যে কারোর সাথে তুই আলাপ করতে পারবি, যে কোনো কবি, লেখক, সাহিত্যিক, সেলিব্রিটি, যে কোনো মানুষের সাথে তুই আলাপ করতে পারবি, কিন্তু একটা বিষয়ে আড্ডা দিতে পারবি। কে সেই মানুষ, কি বিষয়ে আড্ডা দিবি, কোন সময় তুই যাবি? আমি মনে হয় আমি রবীন্দ্রনাথের কাছেই যাব, গিয়ে বলবো যে কেন পাগলি লিখেছে, কারণ আমি তো রবীন্দ্রনাথের পাগলি। আর কেন সে মরে গিয়েছে, আমি কেন তার সাথে বসে কেন আড্ডা দিতে পারলাম না, তার সাথে বসে সেই আম বাগানে কেন এই ঝড়ের দিনে সে আমার আম কুড়োনো দেখবে, তারপর তার কাছে গিয়ে বলবো কি মশাই কি করছো তুমি। অনেক ধন্যবাদ নুরেন। আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি নুরেন দুরদানির সাথে। রোমান্টিক বালিকার নুরেনের জন্য প্রথম শব্দ চাঁদ। আমি তো চাঁদ। নদী। মোহনা। পাখি। এই তো ভাসছে উঠছে। গাছ। আমিও একজন গাছ। হাসি। হাসি, হাসতে হবে, হাসতে নেই মানা। কান্না। কান্না একাকিত্বতা। বই। বই হচ্ছে এক অন্য দুনিয়া। রাত। রাত হচ্ছে নিঃসঙ্গতা। সকাল। সকাল হচ্ছে সবচেয়ে পবিত্র এবং শুভ্র। বৃষ্টি। বৃষ্টি সে তো আনন্দময়ী একদিন। স্বপ্ন। স্বপ্ন সুন্দর। আলো। আলো আছে বলেই অন্ধকারের একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। ছায়া। ছায়াই হচ্ছে মানুষের দৈর্ঘ্য প্রকার, মানে দৈর্ঘ্যের মাপ দিয়ে দেয়। প্রেম। প্রেম হচ্ছে মুগ্ধতা। বিরহ। বিরহ না থাকলে কি মানুষ কবি হয়ে ওঠে? পাহাড়। আমি পাহাড় প্রেমী নই, তবুও পাহাড়ের প্রেমে পড়ে গেছি। সমুদ্র। সমুদ্র ভালোবাসি। তারা। আমি তো সেই তারা, তোমার দিকে ছুটে ছুটে আসি। ফুল। জেট পাথরের ফুল। বাতাস। বাতাস হয়ে মনে হয় ভালোবাসার মানুষদেরকে উড়িয়ে নিয়ে। আগুন। আগুনে অনেকখানি ভয়। জল। জলের মতো সবাই হতে বলে, আসলে হওয়া উচিত নয়। মেঘ। মেঘের দেশে ভাসি। রোদ। একটু কম যদি সূর্য মামা জ্বালায় তাহলে মন্দ নয়। ছাতা। কেউ একজন সেই অঞ্জনের গাড়ির মতো বৃষ্টিতে ছাতা নিয়ে থাকবে। ঘড়ি। ঘড়ি আমার সবচেয়ে প্রিয়, সবসময় ব্যবহার করি। দরজা। জীবনের প্রত্যেকটা মানুষ মনে হয় এক একটা দরজায় দাঁড়িয়ে থাকে। গান। গান অবশ্যই আমাদের জীবনে, আমাদের যাপনের ব্যাকগ্রাউন্ডে চাই। কবিতা। কবিতা ছাড়া জীবনের মনে হয় অনুভূতি কখনোই প্রকাশ করবার নয়। নুরেন। নুরেন হচ্ছে একটা উপন্যাস। শহর। শহর আমার বেড়ে ওঠা। মাতৃত্ব। মাতৃত্ব এক অন্যরকম স্বাদ, এটা কেউ বুঝবে না। শিশু। শিশু আমার সন্তান। জেট পাথরের ফুল। জেট পাথরের ফুল হচ্ছে এক অন্য রাজ্য, এখানে পৃথিবীর সব উপকরণ হয়তো বা এক জায়গায় আছে। অনেক ধন্যবাদ নুরেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা প্রকাশ নিবেদিত মেলার মাঠে মুখোমুখিতে কথা বলছিলাম কবি নুরেন দুরদানির সঙ্গে। দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে। সবাইকে অনেক ধন্যবাদ।